বুড়ো বয়সে ভীমরতি, লজ্জা করে না আপনার? দিন দুপুরে এসব কাজ করতে বিবেকে বাঁধে না নাকি? আজই শুধরে যান, না হলে কিন্তু থানা পুলিশ করব। চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল মীরার। নমস্কার বন্ধুরা, আজকের গল্প পাঠে রয়েছে আমি রেশমি। তোমাদের শোনাবো এমন এক গল্প যেখানে বৃদ্ধাশ্রমের শুধু বর্ণনা নয়, এক জীবনের শেষ প্রান্তে এসেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখার গল্প। শুধু চার দেওয়ালের মাঝে অসহায় কিছু মানুষের আশ্রয় নয়, এই গল্প নগর শহর গলিতে গলিতে ছড়িয়ে থাকা অগণিত মানুষদের। এই আমাদের এই সমাজের এক নিদারুণ ছবি। যদি গল্পটা তোমাদের মন ছুঁয়ে যায় তবে লাইক, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলোনি যেন। আমার নাম মীরা, বয়স 72। হ্যাঁ, এই বয়সে আমি আবারও প্রেমে পড়েছি। কখনো হাসি, আবার কখনো চোখেও জল আসে। লোকজন বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আমি বলি, এতদিন তো শুধু বেঁচে ছিল, এখন বুঝেছি বাঁচা কাকে বলে। বছর 5 আগে আমার ছেলে আর তার বউ আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিল, কারণ একটাই, ওদের নাকি সময় নেই। আমি এখন ওদের জীবনে শুধুমাত্র একটা ঝামেলা। গাড়ির জানালা দিয়ে যখন ওরা চলে যাচ্ছিল, আমি শুধু চেয়েছিলাম একবার তারা আমার চোখের দিকে তাকাক, কিন্তু তারা তাকায়নি। এই বৃদ্ধাশ্রমের নাম স্নেহনিবাস। এটা একটা আশ্রমও বলা যেতে পারে, কিন্তু এটা এক প্রকারের আশ্রয় তো বটে। প্রথম কয়েকদিন খুব চুপচাপ ছিল, কারোর সঙ্গে কথা বলিনি। হয়তো ভেঙে পড়েছিলাম, হয়তো ভাবছিলাম এখানেই শেষ। কিন্তু শেষ কোথায়? জীবন তো প্রতিদিন নতুন গল্পের খাতা খোলে। সেদিনে সে নিস্তব্ধতা, সেই ভাঙন, সব যেন একটা দীর্ঘশ্বাস হয়ে মিশে গিয়েছিল আমার অস্তিত্বে। প্রথম কয়েকটা দিন স্নেহের এই নিবাসে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম একটা অদৃশ্য খোলসের মধ্যে। প্রতিটি ভোর আসতো এক নতুন শূন্যতা নিয়ে, আর প্রতিটা রাত নেমে আসতো দীর্ঘশ্বাসের ভারে। বারান্দায় বসে কতদিন দেখেছি আকাশ, আর ভেবেছি আমার গল্পটা কি এখানেই শেষ? না, শেষ হতে পারে না। জীবন তো একটা খোলস ছেড়ে নতুন খোলসের জন্ম দেয়, যেমন করে শুকনো পাতা ঝরে গিয়ে নতুন কুড়ি জন্ম নেয়। হয়তো আমার জীবনেও নতুন কোনো কুড়ি ডানা মেলবে, নতুন কোনো গল্প হয়তো শুরু হবে, যা আমি নিজেও জানতাম না। এতদিনে বিশ্বাস নিয়েছিলাম, আর তারপরই এক সকালে সেই পরিবর্তন এলো, খুব সূক্ষ্মভাবে, এক ঝলক আলোর মতো। একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন সকালে বাগানের পরিচর্যায় মগ্ন থাকতেন। তার পায়চারির ছন্দে ছিল শান্ত, চোখে চশমা, হাতে প্রায়শ কোনো বই, আর মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। সেই হাসিটা যেন সূর্যের প্রথম রশ্মির মতো বাগানকে আলোকিত করত। আমি তাকে দেখতুম, কিন্তু কখনো কথা বলিনি। হয়তো ভেবেছিলাম আমার অন্ধকার জগতে আর আলোর প্রয়োজন নেই। কিন্তু এক সকালের মিঠে রোদে যখন আমি বারান্দায় চুপচাপ বসেছিলাম, তিনি এগিয়ে এলেন, মুখে সেই চিরচেনা হাসি। তিনি বললেন, আপনার চুলে রোদটা বড় সুন্দর করে পড়েছে আজ। সেই এক লাইনে যেন আমি বহু বছর পর নিজেকে নতুন করে অনুভব করলাম। যেন আমার ভেতরে জমে থাকা বরফ একটু একটু করে গলতে শুরু করলো সে একটা কথা দিয়ে। আমার ভেতরে এক নতুন আমি আবার জেগে উঠল। বহুকাল পর নিজের অস্তিত্বে জানান দিল। তার নাম জিতেন্দ্র। সে পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার চোখে ছিল জ্ঞানের গভীরতা, আর সেই গভীরতায় ডুব দিতে চেয়েছিলাম আমি। অবশেষে একদিন জানতে পারলুম স্ত্রী মারা গিয়েছেন অনেক বছর আগে। এক ছেলে আছে, কিন্তু সেও আসেনি। আমি বুঝলাম আমি একা নই, আমার মতো অনেকেই আছে যারা একই রকম ভাবে হারিয়ে গিয়েছে, একা হয়ে গিয়েছে। আমরা একসঙ্গে হাঁটতুম, গল্প করতুম, আমি ওর রান্নার পছন্দ জানতুম, সে আমার ছোটবেলার কথা শুনতো। দিনগুলো যেন হালকা হাওয়ায় ভেসে যেত। আমি বুঝতাম, অনুভব করতুম। জীবনের শেষ প্রান্তে এসেও ভালোবাসা যে আসবে সেটা কখনো ভাবিনি।
জিতেন্দ্রের সঙ্গে আমার বন্ধুত্ব ততদিনে এক অনামী রূপ নিয়েছে। সে ছিল আমার সকালের সঙ্গী, দুপুরের আলোচনা আর বিকেলের হালকা চায়ের আড্ডার একমাত্র শ্রোতা। রোজ সকালে বাগানে হাঁটতে হাঁটতে আমরা একে অপরের জীবনে না বলা গল্পগুলো বলতে শুরু করলাম। জিতেন্দ্র বলতেন তার ছাত্র জীবনের নানান মজার ঘটনা, কেমন করে দুষ্টু ছেলেরা ক্লাসে গোলমাল করত আর তিনি কিভাবে তাদের সামলাতেন। তার চোখ মুখে ছিল এক অদ্ভুত ছেলে মানুষে, আর সেই ছেলে মানুষে যখন ঝিলিক দিত তখন তিনি বলে উঠতেন যে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আজ সমাজের প্রতিষ্ঠিত মানুষ। জিতেন্দ্র আরো বলতো কিভাবে তার স্ত্রী সরস্বতী তাকে সব সময় সাহস জুগিয়েছে। তাদের ভালোবাসার গল্পগুলো ছিল বড়ই মিষ্টি। সরস্বতী হাতের রকমারি রান্নার কথা বলতে গিয়ে তার চোখ ছলছল করে উঠত, আর আমি অনুভব করতাম সেই একই শূন্যতা যা আমার ভেতরেও জমে আছে। অন্যদিকে জিতেন্দ্র আমার কথা শুনতেন গভীর মনোযোগ দিয়ে। আমি তাকে বলতাম আমার গ্রামের কথা, আমার ছোটবেলার বন্ধুদের কথা, মাকে নিয়ে কত স্মৃতি। মায়ের হাতে তৈরি পিঠে পুলির স্বাদ আজ অনবদ্য, আজও যেন আমার জিভে লেগে আছে। আমার ছেলে তার বইয়ের কথা বলতে গিয়ে প্রথম প্রথম গলা বুঝে আসতো, কিন্তু জিতেন্দ্র শান্ত উপস্থিতি আর সহানুভূতিশীল চাহনি আমাকে ক্রমাগত সাহস জোগাতো। আমি বলতাম কিভাবে আমার ছেলে ছোটবেলায় আমার আঁচল ধরে করতো, কিভাবে ছোট্ট হাত দিয়ে আমাকে ভাত খাইয়ে দিতে চাইতো। সেই সব দিনের কথা মনে পড়লে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। জিতেন্দ্রের সঙ্গে ভাগ করে নেওয়ার পর এই অনুভূতি যেন একটু হলেও হালকা হতো। আমরা দুজনেই যেন একে অপরের স্মৃতির জাদুতে নিজেদের খুঁজে পাচ্ছিল। কিছু স্মৃতি ছিল আনন্দের, আবার কিছু ছিল বিষাদের, কিন্তু এই স্মৃতির আনাগোনা আমাদের দুজনকে আরো নিবিড় ভাবে এক সুতোয় বেঁধে ফেলেছিল। আমরা বুঝতে পারছিলাম জীবনে যাই ঘটুক না কেন, কিছু সম্পর্ক সময়ের ঊর্ধ্বে উঠে যায়, আর কিছু মানুষ হয়ে ওঠে আমাদের জীবনের একমাত্র আশ্রয়স্থল। স্মৃতিগুলো যেমন আমাদের বাঁধছিল, তেমনই আমাদের চোখের সামনে খুলে দিয়েছিল নতুন এক দিগন্ত। স্নেহ নিবাসে আমরা দুজনেই চুপচাপ দিন কাটাচ্ছিলাম বটে, কিন্তু জিতেন্দ্রর চোখে আমি নতুন কিছু করার এক সুপ্ত আকাঙ্ক্ষা দেখতে পেতাম। একদিন বিকেলে আমরা চা খাচ্ছিলাম, এমন সময় আশ্রমে সিস্টার এসে বললেন, জিতেন্দ্র বাবু, আপনার তো শিক্ষকতার অভিজ্ঞতা আছে, আমাদের কিছু কম বয়সী ছেলে মেয়ে আছে যারা পড়াশোনায় প্রচন্ড পিছিয়ে পড়েছে, আপনি যদি একটু সাহায্য করতেন। জিতেন্দ্র প্রথমে ইতস্তত করলেন, তারপর আমার দিকে তাকালেন। আমি চোখে চোখ রেখে ইশারা করলাম, বললুম চেষ্টা করো। পরের দিন থেকে জিতেন্দ্র আশ্রমের ভেতরের একটা ছোট্ট ঘরে অল্প বয়সী ছেলে মেয়েদের পড়াতে শুরু করলেন। তার পড়ানোর ভঙ্গি ছিল মুগ্ধ করার মতো। তার হাসি মুখ আর সহজবোধ্য ব্যাখ্যায় অল্প দিনেই ছেলে মেয়েদের কাছে তিনি হয়ে উঠলেন প্রিয় স্যার। জিতেন্দ্রের এই পরিবর্তন আমাকেও অনুপ্রাণিত করলো। একদিন আমি সিস্টারকে বললুম, আমার রান্নার হাতটা মন্দ নয়, যদি দরকার হয় আশ্রমের হেসেলে একটু সাহায্য করতে পারি। প্রথমে সিস্টার একটু অবাক হলো, কিন্তু পরে খুশি হলো। পরের দিন থেকে আমি দুপুরে আশ্রমের রান্নাঘরে সিস্টারদের সঙ্গে হাত লাগালাম। মায়ের হাতের রান্না, আমার নিজস্ব কিছু রেসিপি, সব মিলিয়ে আশ্রমের খাবারের স্বাদ যেন বদলে গেল। সবাই প্রশংসা করতে শুরু করলো, বিশেষ করে আমার তৈরি আলুর দম আর বেগুন ভাজা সকলের কাছে প্রিয় হয়ে উঠল। হাসি খুশি মুখে যখন সবাই আমার রান্না খেত, তখন আমার মনটা ভরে যেত এক অনাবিল আনন্দে। আমরা দুজনেই বুঝতে পারছিলাম জীবন এখানেই শেষ নয়, এখনো নতুন করে বাঁচার অনেক সুযোগ আছে। আমরা দুজন মিলিয়ে আমাদের মতো করে আশ্রমের পরিবেশে একটা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছিলাম। জিতেন্দ্র জ্ঞান বিতরণ করে, আর আমি স্নেহ ভালোবাসার রান্না পরিবেশন করি। প্রতিটি ভোর আসতো এক নতুন আশার আলো নিয়ে, আর প্রতিটা রাত নেমে আসতো এক ভালো লাগার অনুভূতি নিয়ে। আমরা অনুভব করতাম সমাজের সব বন্ধন ছাপিয়ে আমাদের জীবন নতুন অর্থ খুঁজে পাচ্ছে, নতুন পথে হাঁটছে।
আমাদের এই নতুন জীবন, নতুন পথ চলা বেশ মসৃণ গতিতেই এগোচ্ছিল। আশ্রমের আবাসিকরা আমাদের এই বন্ধুত্বকে সাদরে গ্রহণ করছিল। সবার মুখে হাসি দেখে আমাদেরও ভালো লাগতো। কিন্তু জীবন তো সবসময় সরল পথে চলে না, মাঝে মাঝে আসে অপ্রত্যাশিত ঝড়। একদিন সকালে জিতেন্দ্রের ছেলে হঠাৎ করে আশ্রমে এলো। অনেকদিন পর ছেলেকে দেখতে পেয়ে জিতেন্দ্রর চোখে মুখে এক অদ্ভুত আনন্দ আর অস্থিরতা ফুটে উঠল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। ছেলের কথাই কেমন যেন একটা রুক্ষতা ছিল। সে তার বাবাকে বোঝাচ্ছিল। তোমার তো এখন এসব করার দরকার নেই। তুমি কেন বাচ্চাদের পড়াতে যাবে? আর এই ভদ্র মহিলার সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কিসের? লোকে কি বলবে? জিতেন্দ্রের মুখটা নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন, আমরা শুধুই বন্ধু, আর পড়ানোটা আমার শখ, ভালো লাগে তাই পড়াই। কিন্তু ছেলে কিছুতেই মানতে রাজি নয়। তার চোখ ছিল সন্দেহ আর অস্বস্তিতে ভরা। আমার দিকে তাকিয়ে সে এমন কিছু মন্তব্য করলো যা আমার অন্তরকে বিদ্ধ করল। বুড়ো বয়সে ভীমরতি, লজ্জা করে না আপনার? দিনে দুপুরে এসব কাজ করতে বিবেকে বাঁধে না নাকি? আজই শুধরে যান, না হলে কিন্তু থানা পুলিশ করব। জিতেন্দ্রের ছেলের অপ্রত্যাশিত আগমন এবং তার শ্রুতিকটু মন্তব্য আমাদের দুজনকে সাময়িকভাবে দুলিয়ে দিয়েছিল। আশ্রমের মধ্যেও কানাঘুষা শুরু হয়ে গেছিল। কিছু আবাসিক আমাদের দিকে বাঁকা চোখে তাকাতে শুরু করেছিল, যেন এই বয়সে আমাদের বন্ধুত্ব করাটাই একটা বিরাট অপরাধ। বুড়ো বয়সে ভীমরতি, আশ্রমের মধ্যে এসব কি হচ্ছে? ছি, ওদের ছেলে বউরা হয়তো এই জন্যই ফেলে গেছে। এমন হাজারো ফিসফিসানি, কটূক্তি আর বাঁকা চাহনি আমাদের চারপাশ থেকে যেন বিষাক্ত তীর হয়ে আসছিল। মনে হচ্ছিল সমাজের এই তথাকথিত নীতির বেড়াজাল থেকে আমাদের কোনো মুক্তি নেই। যে মানুষগুলো নিজেদের ছেলে মেয়েদের কাছে উপেক্ষিত হয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে, তাদেরও কি নতুন করে বাঁচতে চাওয়ার কোনো অধিকার নেই? এই প্রশ্নগুলো বারবার আমার মনে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই সব সমালোচনার মুখে আমরা দুজনেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। জিতেন্দ্র আজ বিকেলে আমার হাত ধরে বললেন, লোকে যা খুশি বলো, আমাদের বিবেক জানে আমরা কি। আমরা কারোর কোনো ক্ষতি করিনি, বরং একে অপরের পাশে দাঁড়িয়েছে। তুমি ভেবোনি? তার এই কথায় আমার মনে যেন সাহস ফিরে এলো। আমরা প্রমাণ করেছিলাম যে মানুষের জীবনের কোনো মেয়াদ হয়নি, ভালোবাসারও কোনো বয়স হয়নি। প্রতিটি সম্পর্কই মূল্যবান, সে যে রূপেই আসুক না কেন। এই কঠোর সমালোচনা উল্টে আমাদের আরো বেশি শক্তিশালী করে তুলেছিল। আমরা একে অপরের হাত ধরে আশ্রমের বাকি আবাসিকদের জন্য হয়ে উঠেছিলাম এক জীবন্ত অনুপ্রেরণা। আমাদের অটুট সম্পর্ক আর ইতিবাচক মনোভাব দেখে অন্যরাও হয়তো নিজেদের গুটিয়ে রাখা জীবন থেকে বেরিয়ে আসার সাহস পেল। আমরা দেখিয়েছি যে জীবনের সব চাওয়া পাওয়া হয়তো পূরণ হয়নি, কিন্তু অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তির আনন্দ আর নতুন করে বাঁচার এক অফুরন্ত শক্তি লুকিয়ে থাকে। আমরা সমাজকে নীরবে জানিয়েছিলাম, বৃদ্ধাশ্রমে স্থান পাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। এখানেই নতুন করে বাঁচা যায়, ভালোবাসা যায়, স্বপ্ন দেখা যায়। এই শেষ অধ্যায়টি ছিল শুধুই ভালোবাসা, বন্ধুত্ব, শান্তি আর সমাজের বেঁধে দেওয়া গণ্ডি পেরিয়ে এক নতুন জীবন শুরুর এক জীবন্ত দলিল। স্নেহনিবাস আমাদের শুধু আশ্রয় দেয়নি, দিয়েছিল নতুন করে বাঁচার, ভালোবাসার ঠিকানা। সম্পর্ক গড়ে ওঠে আত্মিক টানে, যেখানে বাহ্যিক রূপ বা বয়স কোনো বাধা নয়। যখন দুটো মন একে অপরকে বুঝতে পারে, সম্মান করে এবং একে অপরের পাশে দাঁড়ায়, তখন সেই সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় পরিণত হয়। বন্ধুরা, এই ছিল স্নেহনিবাসের এক টুকরো গল্প, যেখানে জীবনের শেষ প্রান্তে এসেও নতুন করে খুঁজে পাওয়া যায় আশ্রয়, ভালোবাসা আর বেঁচে থাকার রসদ। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। গল্পটি যদি তোমাদের মন ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলোনি যেন। তোমাদের সহযোগিতা আরও নতুন গল্প নিয়ে আসতে আমায় অনুপ্রাণিত করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি তোমার জীবনের কোনো ঘটনা
বারবার তোমার জীবনে আঁক কাটে, যদি জানাতে ইচ্ছে করে তবে চিঠির মতো করে গল্প লিখে পাঠিয়ে দিও এই ঠিকানায়।